সবাই ভালো আছো। আশা করছি পড়াশোনা খুব ভালোই চলছে। তো আজকে তোমাদের ক্লাস করানোর ছিল টিচিং অ্যাপটিটিউড। তো এই ক্লাসটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, কারণ কোনো একটা কারণে আমি তোমাদের লাইভ ক্লাস নিতে পারছি না, একটা বড় সমস্যা রয়েছে। সেই সমস্যাটা আমি তোমাদের পার্সোনালি গ্রুপে জানিয়ে দেব। এবং আজকের যে এই ক্লাসটি আছে খুব ইম্পর্ট্যান্ট ক্লাস, এই ক্লাসটা মন দিয়ে করবে, কারণ কোনো না কোনোভাবে এই টপিক থেকে এখান থেকে কোশ্চেন আসে। তো সুতরাং মন দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবে, ক্লাসটা শুনবে, দেখবে। এছাড়াও যদি কোনো কারণে কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে পার্সোনালি তোমাদের যে পেড গ্রুপটা আছে সেখানে মেসেজ করবে, আমি অবশ্যই আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। আমার মনে হয় না যে কোথাও অসুবিধা হবে, কারণ এমনভাবে পয়েন্টগুলো দিয়েছি আমি তোমাদের, যদি পিডিএফটা একবার দেখো ক্লাসটা করার পর আর কোনো প্রবলেম হবে না। তো চলো দেরি না করেই আমরা ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে 11 নম্বর ক্লাস টিচিং অ্যাপটিটিউডের। আর মোটামুটি 4 থেকে 5টা ক্লাস হবে, তাহলে তোমাদের টিচিং অ্যাপটিটিউড পুরোটাই কমপ্লিট। এর আগে হায়ার এডুকেশন হয়েছে, তোমাদের লজিক্যাল রিজনিং হয়েছে, এছাড়াও হয়েছে তোমাদের রিসার্চ অ্যাপটিটিউডের কিছুটা হয়েছে। তো আজকে মোটামুটি আর কয়েকটা ক্লাসের মধ্যে টিচিং অ্যাপটিটিউড হয়ে যাবে, তারপরে আমরা চলে যাব আইসিটিতে। তো যাই হোক, এবার আমরা ক্লাসটা শুরু করি বেশি দেরি না করে। অ্যাডোলসেন্ট লার্নার ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এই অ্যাডোলসেন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? যারা কিশোর, যাদের বয়স 12 থেকে 18 বা 19, তাদেরকে বলা হয় অ্যাডোলসেন্ট। এই অ্যাডোলসেন্টের ক্যারেক্টারিস্টিকগুলো কি কি, এখান থেকে কোশ্চিন আসে কিন্তু তোমরা মনে রাখবে। বলছে অ্যাডোলসেন্স লার্নার আর অ্যাট দ্য ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ডাইনামিক স্টেজ অফ লাইফ। এই যে অ্যাডোলেন্স রয়েছে, এই যে 12 থেকে 19 বছর, এই বছরটা এমন একটা ক্রুশিয়াল বয়স বা এমন একটা ক্রুশিয়াল স্টেজ, যে স্টেজে কী করি নিজের কেরিয়ারকে গড়া যায়, নিজের কেরিয়ার সম্পর্কে ভাবা যায়, বিভিন্ন কাজগুলো মন দিয়ে করা যায়। মানে একটা হচ্ছে ক্রুশিয়াল স্টেজ, ডাইনামিক স্টেজ। এই জায়গায় কিন্তু এই যে 12 থেকে 19 আছে, এই জায়গায়, এই অ্যাডোলেন্সের জায়গায় সেক্সুয়াল প্লেজার বাড়ে, এছাড়াও অন্যান্য যে বিভিন্ন চাহিদাগুলো সেগুলো কিন্তু আসে। তো এই জায়গায় কিভাবে নিজেকে মেনটেন করতে হয় এইখানেই কিন্তু সেই জিনিসগুলো বলে দেওয়া আছে। তো অ্যাডোলেন্স সর্বপ্রথম হচ্ছে কি ক্রুশিয়াল অ্যান্ড ডাইনামিক স্টেজ অফ লাইফ। নাম্বার 2, অ্যাডোলেন্স স্প্যান্স রডলি ফ্রম 12-13 ইয়ার টু 18-19 ইয়ার অফ এজ। যেটা আমি বললাম, অ্যাডোলেন্স মোটামুটি 12 থেকে 19 বছরের মধ্যে পড়ে। কিন্তু এই 12 থেকে 19 বছরকে আবার দুটি পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আর্লি অ্যাডোলেন্স আর অন্যটি হচ্ছে লেটার অ্যাডোলেন্স। তো এই আর্লি অ্যাডোলেন্স বা প্রারম্ভিক যে কিশোর ব্যবস্থা বা কিশোরাবস্থা, এরা হচ্ছে টোটাল 12 থেকে মোটামুটি 17 বছর পর্যন্ত। তাহলে 12 থেকে 17 বা 16 তোমরা ধরতে পারো, এটা হচ্ছে তোমার আর্লি অ্যাডোলেন্স। সেকেন্ড হচ্ছে লেট অ্যাডোলেন্স বা লেটার অ্যাডোলেন্স আমরা বলতে পারি। পরবর্তী যে অ্যাডোলেন্স সেটা হচ্ছে 17 থেকে 19 অবধি। তাহলে আমরা কিন্তু অ্যাডোলেন্স কি হচ্ছে, অ্যাডোলেন্স হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা ক্রুশিয়াল স্টেজ যেখানে কি করে নিজের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো বেশি প্রকাশ পায়, সেটা মেন্টালি হোক, সেটা ফিজিক্যালি হোক, সেটা সেক্সুয়াল ডিজায়ার হোক, এগুলো দিককে বেশি আমাদের মন যায় 12 থেকে 19 বছরের মধ্যে, এই অ্যাডোলেন্স ক্যারেক্টারিস্টিকের মধ্যে। এবার এই যে ক্যারেক্টারিস্টিক, এই ক্যারেক্টারিস্টিককে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে আর্লি অ্যাডোলেন্স আর অন্যটি হচ্ছে লেট অ্যাডোলেন্স। আর্লি অ্যাডোলেন্স হচ্ছে 12 থেকে 16 বছর বা 17 বছরের মধ্যে, এবং লেট অ্যাডোলেন্স হচ্ছে তোমার 17 থেকে 19 বছরের মধ্যে। আশা করছি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো আরও কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে। বলছে ডিউরিং দিস পিরিয়ড ইন্ডিভিজুয়াল আন্ডারগো মেজর ট্রান্সফরমেশন ফিজিক্যাল, মেন্টালি, ইমোশনাল অ্যান্ড সোশ্যালি অ্যাজ দে ট্রান্সেশনস ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তাহলে এই যে অ্যাডোলেন্সের জায়গাটা রয়েছে 12 থেকে 19-এর জায়গায় বয়সে, এই এজে বেশি করে কি ট্রান্সফরমেশন হয়, সেটা হচ্ছে ফিজিক্যালি। দেখবি ছোট বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে 12 থেকে 19 বছরের মধ্যে। এর মেন্টালি গ্রোথ করে, ইমোশনালি গ্রোথ করে, তারপরে সোশ্যালি গ্রোথ হয়। এইগুলো জায়গা কি করে আস্তে 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 পরিবর্তন হয়। বলছে যে এই সময়কালে ব্যক্তিরা শারীরিক, মানসিক, আবেগগত ও সামাজিকভাবে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবনের দিকে অগ্রসর হয়। যেহেতু 12 থেকে 19 আছে, তাহলে যখন 19 প্লাস হয়ে যাবে তাহলে সে কী হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, অ্যাডাল্টহুড হয়ে যাবে।
তো মনে রাখবে যে অ্যাডোলেন্সের জায়গায় বা অ্যাডোলেন্স ক্যারেক্টারিস্টিকের মধ্যে কিন্তু এই চারটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ইমোশনালি ও সোশ্যালি গ্রোথ হয়, মানে ট্রান্সফরমেশন হয়। এছাড়াও দেখো, ইট ইজ অলসো স্টেজ অফ গেইনিং সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যান্ড অ্যাটেনিং লিগ্যাল ম্যাচুরিটি। বলছি এই যৌন পরিপক্কতা অর্জন এবং আইনি পরিপক্কতা লাভের একটি পর্যায় বটে। এক্ষেত্রে এই যে 12 থেকে 19 বছরের মধ্যে যারা অ্যাডোলেন্স রয়েছে, এদের ক্যারেক্টারিস্টিক কী হবে, সেক্সুয়াল যে ম্যাচুরিটি, সেই ম্যাচুরিটির প্রতি কী হবে, একটা চাহিদা থাকবে বা লিগ্যাল জিনিসগুলোর প্রতি বেশি মন যাবে। তারপরে পয়েন্টে দেখো, বলছে ফর টিচার অ্যান্ড প্যারেন্টস, যখন একটা স্টুডেন্ট এই যে 12 থেকে 19 বছরের ছেলে মেয়েগুলো তো স্কুলে পড়াশোনা করে, এদের তো সোশ্যালি, মেন্টালি, সেক্সুয়ালি এগুলো তো গ্রোথ হচ্ছেই হচ্ছে, প্লাস এরা যখন স্কুলে যাবে, এই স্কুলে কিন্তু টিচারদের কি করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দিস ক্যারেক্টারিস্টিক ইজ এসেন্সিয়াল টু ইফেক্টিভলি গাইড অ্যান্ড সাপোর্ট অ্যাডোলেন্স। ওদের যে মানে ওই সেক্সুয়ালি চাহিদা বাড়বে, এছাড়াও মেন্টালি চাহিদা বাড়বে, ইমোশনাল সোশ্যালি যে গেইনিং হবে, এগুলো কিন্তু মানতে হবে, টিচারকে বাধ্যতামূলক মানতে হবে। ফর এক্সাম্পল, যে একটা ছেলে বা একটা মেয়ে আছে, ও 12 থেকে 19 বছরের মধ্যে রয়েছে, ওর যে শারীরিক গঠনটা সেটা তো পরিবর্তন হবে, সেই পরিবর্তনটাকে কিন্তু একজন টিচার বা একজন প্যারেন্টসকে মেনে নিতে হবে। এক্ষেত্রে ওদের আরও সাপোর্ট করতে হবে, যা না এটা একটা ন্যাচারালি জিনিস, এখানে কী হবে, চাহিদাটা বাড়বে। বলছে শিক্ষক ও অভিভাবকদের জন্য এই বৈশিষ্ট্যগুলিকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা কিশোরদের যথাযথভাবে পরিচালনা ও সহায়তা করতে পারেন। এবার একটা স্টুডেন্ট বা যারা 12 থেকে 19 বছরের মধ্যে রয়েছে অ্যাডোলেন্স, ওদের যদি শারীরিক কোনো পরিবর্তন হয় বা মানসিক কোনো পরিবর্তন হয় বা সোশ্যালি কোনো পরিবর্তন হয়, সেক্ষেত্রে যদি শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা তাকে নিয়ে বাজে কিছু কথা বলি, তাহলে সেক্ষেত্রে হবে না, কিন্তু এটা কি করবে, সেটা হার্মফুল হয়ে যাবে, একটা খারাপ দিক দেখাবে সেই অ্যাডোলেন্সের ক্ষেত্রে। তাহলে অ্যাডোলেন্সের যে চাহিদাগুলো, যে জিনিসগুলো, সেগুলো কিন্তু একজন টিচারই হোক বা প্যারেন্টস হোক বা দাদা হোক বা দিদি হোক, তাদেরকে বুঝতে হবে যে না এটা একটা ন্যাচারালি, এই ক্যারেক্টারিস্টিকটা সবার ক্ষেত্রেই আসে। এক্ষেত্রে ওদের কি করতে হবে, সাপোর্ট করতে হবে, তাদের সহায়তা করতে হবে। তারপরে পয়েন্টে দেখো, নাও লেট আস ইলাবোরেট অন দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অবজার্ভ ইন অ্যাডোলেন্স লার্নার। এবার কিছু আরও যে ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে সেগুলো আমরা ইলাবোরেট করে দেখার চেষ্টা করব। ফার্স্ট দেখো, ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে বলছে ডেভেলপিং সেক্সুয়াল অ্যাওয়ারনেস, যৌন সচেতনা বৃদ্ধি পাওয়া। এবার সেক্সুয়াল যে ডিজায়ারগুলো রয়েছে সেটার প্রতি একটা অ্যাওয়ারনেস থাকে, যেরকম চাহিদা থাকবে ঠিক ওই রকম কিন্তু একটা অ্যাওয়ারনেসও থাকবে, সচেতনতা থাকবে। কারণ এই যারা 18 থেকে 19 বছরের হয়ে যায়, 18-19 বছরের, তাদের কিন্তু কিছুটা হলেও বোঝার ক্ষমতা বাড়ে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষমতা বাড়ে। তো সুতরাং তারা কি করবে, এই সেক্সুয়াল অ্যাওয়ারনেসটাকে তুলে নিয়ে আসবে বা সেক্সুয়াল অ্যাওয়ারনেস হবে তাদের। তো বলছে বডিলি চেঞ্জ সাচ অ্যাজ গ্রোথ, সুপার্টস চেঞ্জ ইন ভয়েস, ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। বলছে দেহের দ্রুত বৃদ্ধি হবে, কী হবে, বডিলি চেঞ্জ হবে, কণ্ঠস্বরের পরিবর্তন হবে। দেখবে ছোট যখন একটা বাচ্চা থাকে তাদের ভয়েস আলাদা হয়, সেই ছেলেটা যখন ছোট বাচ্চারা আস্তে আস্তে বড় হবে তার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটে, ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, যেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক রয়েছে সেগুলোরই কিন্তু পরিবর্তন ঘটে। তাহলে দেখো ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা প্রথম পয়েন্টে পেয়ে যাচ্ছি যে ডেভেলপিং সেক্সুয়াল অ্যাওয়ারনেস, অর্থাৎ যৌন সচেতনার বৃদ্ধি পাওয়া, মানে বৃদ্ধি পাবে। এছাড়াও তার যে বডিলি বা দেহের দ্রুত বৃদ্ধি ঘটে, তার যে কণ্ঠস্বর বা ভয়েস আসে সেটা চেঞ্জ হয়। এছাড়াও তার যে সেকেন্ডারি সেক্সুয়াল ডিজায়ারগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলো সেগুলোও কিন্তু হয়ে থাকে বা ডেভেলপ হয়ে থাকে। তাহলে রেস্টলেসনেস অ্যান্ড ফেটিগিউ ডিউ টু হরমোনাল চেঞ্জ, এই যে 12 থেকে 19 বছরের ছেলে মেয়েগুলো, এক্ষেত্রে কিন্তু তাদের হরমোনাল চেঞ্জ হয়। এই হরমোনাল চেঞ্জের কারণেই কিন্তু তার যে সেক্সুয়াল ডিজায়ার সেটা বাড়ে, তার মেন্টালি যে প্রসেস সেটা বাড়ে, তার ফিজিক্যালি অ্যাক্টিভটা বেড়ে যায়। এগুলো কিন্তু এই ফিজিক্যাল ডেভেলপমেন্টে হয়ে থাকে। তা বলছে ইনক্রিজ এনার্জি লেভেল অ্যান্ড অকেশনালি হাইপার অ্যাক্টিভলি, বলছে শক্তির মাত্রা বৃদ্ধি পাওয়া এবং কখনো কখনো অতিরিক্ত সক্রিয়তা দেখা দেয়। কোনো একটা কাজ যদি তোমরা
একটা 45 বছরের লোককে করতে দাও, ও যতটা না করবে তার থেকে বেটার করবে 90 বছরের ছেলে মেয়েদের। ওই কারণে দেখবে এখন বিভিন্ন ইনস্টিটিউটগুলো, পড়ানোর ইনস্টিটিউট বলো বা বিভিন্ন ফ্যাক্টরিতে বলো বা বিভিন্ন কোম্পানিতে বলো, ওরা কি করে একটা বয়স উল্লেখ করে দেয় যে যারা 18+ এবং কি 35-এর নিচে তাদেরকেই কিন্তু অ্যাজ এ এমপ্লয় হিসাবে নেওয়া হবে। কেন নেওয়া হবে? কারণ তাদের এনার্জি লেভেলটা খুব হাই, তাদের অ্যাক্টিভ লেভেলটা খুব হাই। সেক্ষেত্রে কিন্তু এই লোকগুলোকে বা অ্যাডোলেন্সকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো সুতরাং ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো পয়েন্ট আমরা পেলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, আবেগগত ও মানসিক বিকাশ ঘটে। তোমরা হয়তো ভাবছো এগুলো খুব সোজা জিনিস, এগুলো আমরা পড়ে এসেছি অলরেডি, তবুও কিন্তু দেখতে হবে কারণ প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চিন নিয়ে এসেছি আমরা, আমি নিয়ে এসেছি, তোমরা হয়তো ক্লাসটা শেষে সেই কোশ্চিনগুলো পাবে, প্র্যাকটিস করবে। বলছে মুড সুইং মেক বাই ইন্টেন্সিটি অ্যান্ড আনপ্রেডিক্টেবিলিটি। বলছে আবেগের পরিবর্তন, মুড সুইং হয়। এখন তুমি ভালো কথা বলবে 12 থেকে 19 বছরের অ্যাডোলেন্সদের, তারা কি বলবে, মুডটা এক মুহূর্তে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আবার কোনো খারাপ কথা বলবে, মুড কি হবে 1 মিনিটের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। মানে মুড সুইং বলতে তার যে মেজাজ সেটা কি হয়, বারবার পরিবর্তন হবে। মেক বাই ইন্টেন্সিটি অ্যান্ড আনপ্রেডিক্টেবিলিটি, তীব্রতা এবং অনিশ্চয়তা দ্বারা চিহ্নিত হয়। মানে অনেক সময় এমনও কাজ করে ফেলে যারগুলোর নিশ্চয়তা নেই, হয়তো সে জানেই না যে আমি কেন করছি এই কাজটা, কী কারণে করছি। তোমরা দেখবে যে এই 18-17 বছরের ছেলে মেয়েগুলো স্কুল ছেড়ে দিয়ে বাইরে চলে যায়, ঘুরতে চলে যায়। কেন চলে যায়? কারণ তারা তো জানে না, তাদের নিশ্চয়তা নেই যে আমরা কেন যাচ্ছি। অবশ্যই না, যদি এটা ওরা জানতো যে আমরা কেন যাচ্ছি তাহলে ওরা যেতই না, কারণ তারা ক্লাস করতো, তারা ভালো করে পড়াশোনা করতো। তারপরে পয়েন্টটা দেখো, এ স্ট্রং নিড টু রিলিজ বিল্ড আপ এনার্জি অফটেন থ্রো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সপ্রেশন। জমে থাকা শক্তি মুক্ত করার প্রবল চাহিদা বা প্রায়শই শারীরিক কার্যকলাপ বা প্রকাশের মাধ্যমে ঘটে। এই যে আমি শুরুতেই বলেছিলাম, এদের এখানে কি এনার্জিটা বিল্ড হয়, তাড়াতাড়ি এনার্জিটা জমে যায় এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিক থেকে তারা বেশি অ্যাক্টিভ থাকে। তো এই কারণে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটগুলো এই কম বয়সী টিচারদের নেওয়া হয়। তারপর পয়েন্টে দেখো, হাইটেন সেলফ কনসিয়াসনেস অ্যান্ড সেন্সিটিভিটি টু পার্সোনাল ক্রিটিসিজম। বলছে আত্মসচেতনার বৃদ্ধি, ব্যক্তিগত সমালোচনার প্রতি সংবেদনশীল হয়। তো এগুলো বোঝানোর কিছু নেই, খুব সোজা পয়েন্ট, তবুও দেখে রাখবে। বলছে কনসার্ন অ্যাবাউট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বডিলি ম্যাচুরিটি। বলছে শারীরিক গঠন ও দেহগত পরিপক্কতা সম্পর্কে উদ্বিগ্ন থাকা। তার যে ফিজিক্যাল গঠনটা রয়েছে বা শারীরিক গঠনটা রয়েছে সেটা অবশ্যই বৃদ্ধি পাবে, সেটা অবশ্যই ডেভেলপ হবে। এর সাথে যার সেক্সুয়াল প্লেজারে ডেভেলপ হবে। তারপরে বিভিন্ন যে অ্যাক্টিভ কাজ করার ক্ষমতা, এছাড়াও রয়েছে তোমার কি বলবো, ইমোশনাল সোশ্যালি যে কাজ করার দিকগুলো, সেগুলোতে বেশি তারা ডেভেলপ হয়। এ স্ট্রং ডিজায়ার ফর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অটোনমি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে অ্যাডোলেন্স রয়েছে 12 থেকে 19 বছরের ছেলে মেয়েগুলো, তারা সবসময় ইন্ডিপেন্ডেন্স, নিজের স্বাধীনতা খুঁজবে এবং অটোনমি খুঁজবে। অটোনমি মিনস সে নিজে নিজে সব কিছু কাজ করার চেষ্টা করবে, মানে যাতে এই যে 12 থেকে 19 বছরের ছেলে মেয়ে, তাদেরকে যাতে কেউ কি করে না, কোনো বাধা না দেয়। কোনো একটা কাজ যদি তারা করতে চায় তাদের করতে দিতে হবে, মানে ওরা এটাই চাই যে আমাদের করতে দিতে হবে, আমাদের ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, আমাদের স্বাধীনতা দিতে হবে, আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবো না। তারা অটোনমি হিসাবে কাজ করবে যাতে কেউ তাদের বাধা না দেয় এই অ্যাডোলেন্সের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক। তারপরে আমরা চলে আসবো এডুকেশনাল ইমপ্লিকেশন ফর টিচিং অ্যাডোলেন্স লার্নার। শিক্ষার ক্ষেত্রে এই কিশোরের কি মানে ব্যবহারিক দিক নির্দেশনা রয়েছে। বলছে ক্রিয়েটিং এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট, টিচার শুড foster a safe, respectful and accepting classroom where adolescents feel ভ্যালু। বলছে শিক্ষকদের উচিত একটি নিরাপত্তা, শ্রদ্ধাশীল এবং গ্রহণযোগ্য শ্রেণীকক্ষ তৈরি করা যেখানে কিশোর শিক্ষার্থীরা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। তাহলে এই যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে এডুকেশন, প্রথমে তো এডুকেশন থাকবে, এডুকেশনের এই যে এনভায়রনমেন্ট কেমন হবে, সাপোর্টিভ এনভায়রনমেন্ট হবে যেখানে তারা সেফ থাকতে পারবে, স্টুডেন্টগুলো বা অ্যাডোলেন্সগুলো, যেখানে তাদের রেসপেক্টফুল হবে, তাদের সম্মান করা হবে এবং অ্যাপসেটিং ক্লাসরুম, এমন ক্লাসরুম তোমাদের কি করতে হবে, বানাতে হবে। কাদের? টিচারদের, যাতে তারা কি ফিল করতে পারে, ভ্যালু, নিজেদের গুরুত্বপূর্ণ মনে করতে পারে।
বলছে দে শুড বি এনকারেজ টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন উইদাউট ফিয়ার অর বিইং জাজ। তাদের উৎসাহিত করতে হবে যাতে তারা নির্ভয়ে নিজেদের মত প্রকাশ করতে পারে। এবং যারা 12 থেকে 18 বছরের ছেলে মেয়ে রয়েছে বা 19 বছরের, তারা কিন্তু ক্লাসরুমে তাড়াতাড়ি কোশ্চিন করতে চায় না, হয়তো ভয় পায়। কিন্তু এনভায়রনমেন্টের ক্ষেত্রে যে এডুকেশন ক্লাসরুম থাকবে, সেই ক্লাসরুমের এনভায়রনমেন্ট হবে এমন এনভায়রনমেন্ট যেখানে তাদের এনকারেজ করা হবে অ্যাডোলেন্সদের, এবং তারা তাদের যাতে ওপিনিয়ন বলতে পারে, তারা কোশ্চিন করতে পারে, নিজের মতামত বলতে পারে উইদাউট ফিয়ার অ্যান্ড বিইং জাজ, কোনো ভয় ছাড়া। ফিয়ার মানে ভয়, কোনো ভয় ছাড়া। তারপরে পয়েন্টে দেখো, অ্যাড্রেসিং ফিজিক্যাল চেঞ্জ সেন্সিবিলিটি, শারীরিক পরিবর্তন সংবেদনশীলভাবে বিবেচনা করা। টিচার মাস্ট রেসপেক্ট অ্যান্ড অ্যাকনলেজ দ্য ফিজিক্যাল চেঞ্জ অ্যাডোলেন্সড আন্ডারগো উইদাউট মেকিং দ্যাম ফিল অ্যাকওয়ার্ড। বলছে শিক্ষকদের উচিত কিশোরদের শারীরিক পরিবর্তনকে সম্মান এবং স্বীকৃতি দেওয়া, যাতে তারা অস্বস্তি বোধ না করে। এই পয়েন্টটা আমি আগেই তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে একজন টিচার বা একজন যে প্যারেন্টস রয়েছে, সেই প্যারেন্টসদের বুঝতে হবে যারা অ্যাডোলেন্স রয়েছে তাদের যে শারীরিক চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ, মেন্টাল চেঞ্জ বা ডিজায়ারগুলো রয়েছে, এগুলো তাদের মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? যদি না মানো, উল্টাপাল্টা কিছু বলে থাকো সেই অ্যাডোলেন্সদের, তাহলে তারা কিন্তু অস্বস্তি বোধ করবে। তো যাতে তারা অস্বস্তি বোধ না করে, সেই কারণে সেই জিনিসগুলো মেনে নিতে হবে। The discussions about health and hygiene should be included naturally in the curriculum. স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত আলোচনা পাঠ্যক্রমে স্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত করা উচিত। এই যে তাদের হেলথ রয়েছে, হেলথ সম্পর্কে, তাদের হাইজিন সম্পর্কে, এগুলো কিন্তু ইনক্লুড করা উচিত। কোথায় ইনক্লুড করা উচিত? তাদের কারিকুলামে, তাদের পাঠ্যক্রমে এগুলো ইনক্লুড করা উচিত। স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে, যে কেন আমাদের এই সময়টা, এই 12 থেকে 19 বছরের সময়টা বা অ্যাডোলেন্সের ক্যারেক্টারিস্টিকের মধ্যে এই জিনিসগুলো পড়ে, কেন আমাদের সেক্সুয়াল চাহিদা বাড়ে, কেন আমরা আমাদের মেন্টালি চাহিদা বাড়ে, কেন আমরা ইমোশনালি হয়ে যাই, কেন আমাদের মুড সুইং হয়, এইগুলো যাতে এই বইয়ে বা কারিকুলামে থাকে, যাতে তারা সেই জিনিসগুলো পড়েও বুঝতে পারে। বলছে ইমোশনাল সাপোর্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, আবেগগত সহায়তা এবং বোঝাপড়া প্রদান। রিকগনাইজ দ্যাট অ্যাডোলেন্স এক্সপিরিয়েন্স মুড সুইং অ্যান্ড ইমোশনাল সেন্সিটিভিটি, এটা আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি আগেই, যে তাদের কী হয়, এক্সপিরিয়েন্সের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে তাদের কিন্তু মুড সুইং হয়। এখনই তুমি কিছু বলবে ভালো কথা, তার মুড ভালো হয়ে যাবে, খারাপ কথা বলবে মুড সুইং হয়ে যাবে। তো এগুলো জিনিস বুঝতে হবে। টিচার শুড অফার এমপ্যাথি, পেশেন্স অ্যান্ড reassurance to help student manage their emotion। বলছে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের আবেগ সামাল দিতে, সহানুভূতি, ধৈর্য এবং আশ্বাস প্রদান দিতে। টিচাররা তাহলে কি করবে? যেহেতু আমরা এটা শিক্ষার ক্ষেত্রে পড়ছি, এডুকেশনাল পয়েন্টের ক্ষেত্রে পড়ছি, তাই স্টুডেন্টের প্রতি কী হতে হবে? সহানুভূতি হতে হবে। স্টুডেন্ট তো না, এখানে আমরা কি ইউজ করব? অ্যাডোলেন্সের ক্ষেত্রে সহানুভূতি হতে হবে, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্টে দেখো, প্রমোটিং পজিটিভ পির রিলেশনশিপ। পির রিলেশনশিপ মানে দুজন মিলে বা গ্রুপ করে যে কাজগুলো হয় সেগুলোকে বলা হয় পির। পির বলতে সহপাঠী। টিচার শুড অর্গানাইজ গ্রুপ অ্যাক্টিভিটি, কোলাবোরেটিভ প্রজেক্ট অ্যান্ড টিম বিল্ডিং এক্সারসাইজ টু প্রমোট হেলদি পির ইন্টারাকশন। মানে এই জায়গায় কি করবে? টিচারের কি করা উচিত? টিচারের গ্রুপ অ্যাক্টিভিটি করা উচিত। যারা অ্যাডোলেন্স রয়েছে 12 থেকে 19, তাদের গ্রুপ অ্যাক্টিভিটি করা উচিত। তারা কোলাবোরেটিভ প্রজেক্ট করা উচিত। কোলাবোরেটিভ মানে মিলিয়ে জুলিয়ে, তারা যাতে একসাথে হয়ে সেই প্রজেক্টটা করার চেষ্টা করে। টিম বিল্ডিং করা উচিত। টিম বিল্ডিংয়ের মাধ্যমে, দলগত কাজের মাধ্যমে সেই জিনিসগুলো যাতে করতে পারে। বলছে পজিটিভ পির সাপোর্ট বুস্ট অ্যাডোলেন্স সেলফ এস্টিম অ্যান্ড সেন্স অফ বিলঙ্গিং। ইতিবাচক সহপাঠী যারা মানে সাপোর্টিভ, যারা সাপোর্টেড অ্যাডোলেন্স, তারা কি করবে? সেলফ এস্টিম হবে এবং সেন্স অফ বিলঙ্গিং হবে, মানে আত্মসম্মান হবে, অন্তর্ভুক্তির অনুভূতি বৃদ্ধি করে। এনকারেজিং অটোনমি অ্যান্ড ডিসিশন মেকিং। অটোনমি কেন? কারণ সে সময় তাদের একটু ছাড় দিতে হবে, মানে টিচারদের এবং প্যারেন্টসদের এই কথাটা মানতেই হবে, তাদের বুঝতে হবে যে টিচার শুড অ্যালো অ্যাডোলেন্স টু মেক চয়েস দিয়ার লার্নিং অ্যাক্টিভিটি। শিক্ষকদের উচিত শিক্ষাক্রমিক কার্যক্রমে কিশোরদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হয়।
মানে কিশোর যারা রয়েছে, যারা অ্যাডোলেন্স রয়েছে, তাদের সেই বয়সটাতে 12 থেকে 19 বছর বয়সটাতে কি করতে হবে, ছাড় দিতে হবে। তারা যাতে নিজের মতো করে অটোনমিভাবে নিজের ডিসিশন তারা তৈরি করতে পারে। যেরকম যারা মোটামুটি 18 বছরে সবাই এইচএস পাস করে নেয় বা মাধ্যমিক পাস করে নেয়, মাধ্যমিক পাস করার পর ছেলেটা সায়েন্স নিবে নাকি আর্টস নিবে নাকি অন্য কোনো ডিজাইনিং কোর্সে যেতে চায়, সেটা কিন্তু তার উপর ছেড়ে দিতে হবে। একজন টিচার বা একজন প্যারেন্টস যদি সেই জিনিসটা চাপিয়ে দেয় তাহলে কিন্তু একদমই হবে না। তো সেক্ষেত্রে অ্যাডোলেন্সের জায়গাতে ওদেরকে কি করতে হবে, ছাড় দিতে হবে, অটোনমি দিতে হবে, তারা যাতে নিজের সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে। বলছে দিস ডেভেলপ দিয়ার সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। এতে তাদের কি হবে, দায়িত্ববোধ বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা বাড়বে। এবার 6 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাড্রেসিং আইডেন্টিটি কেন বলছি, অ্যাড্রেসিং আইডেন্টিটি ফরমেশন, পরিচয় নির্মাণ প্রক্রিয়ার সহায়তা। এই যে 12 থেকে 19 বছরের ছেলে মেয়েগুলো রয়েছে বা অ্যাডোলেন্সগুলো রয়েছে, এরা কি চাইবে বলো তো, নিজের এমন একটা নাম হোক যাতে সবাই আমাকে চেনে। দেখবে যে আমাকে যাতে সবাই চেনে, হয় কেউ মারামারি করে স্কুলে বলবে যে আমাকে যাতে চেনে। এক সেকেন্ড হোল্ড করো, কেন কল কাল ঠিক। তো যাই হোক, অ্যাডোলেন্সড আর সার্চিং ফর হু দে আর, মানে কিশোররা নিজেদের পরিচয় খোঁজার প্রক্রিয়ার মাধ্যমে থাকে। মানে নিজে কি, সে কি, কেমন, সবাই যাতে ওকে ভালো বলুক, এই সময়টা কিন্তু এটাই চাইবে সবাই অ্যাডোলেন্সগুলো। বলছে টিচার শুড ক্রিয়েট অপরচুনিটি ফর সেলফ এক্সপ্রেশন থ্রু রাইটিং, আর্ট, ড্রামা, ডিবেটস ইটিসি। শিক্ষকদের কি করা উচিত, তাদের অপরচুনিটি দেওয়া উচিত যারা তাতে কি করতে পারে, রাইটিং লেখালেখি করতে পারে, আর্ট করতে পারে, চিত্র অঙ্কন, ড্রামা করতে পারে, নাটক করতে পারে, ডিবেটস করতে পারে, নিজেদের মধ্যে সমালোচনা করতে পারে। এইগুলো জিনিস কিন্তু অ্যাডোলেন্সের মধ্যেই থাকবে। তারপর হচ্ছে প্রোভাইডিং কেরিয়ার গাইডেন্স। সিন লেট অ্যাডোলেন্স ইজ এ টাইম ফর কেরিয়ার রিলেটেড ডিসিশন। এই যে 12 থেকে 19 বছর, আমি শুরুতেই বলেছিলাম, তোমরা যদি মন দিয়ে শুনো, এটা হচ্ছে কেরিয়ার গড়ার একটা জিনিস, যে আমি কিভাবে নিজেকে আরও ডেভেলপ করব, কেমন করে পড়াশোনা করব, এই জিনিসটাই হচ্ছে মেন অ্যাডোলেন্সের ক্ষেত্রে। কেরিয়ার রিলেটেড যে ডিসিশনগুলো রয়েছে সেটা ভালো করে নিতে হবে। স্কুল মাস্ট অফার কেরিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমাদের সময় তো ছিল না, এখন নতুন নতুন কোর্স শুরু হয়েছে বিভিন্ন স্কুলগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে, যে কেরিয়ার কাউন্সেলিং। যদি কারো কেরিয়ার ঠিকঠাক না থাকে বা কোনো জব টব না পায়, তাহলে একটা কেরিয়ার কাউন্সেলিং হয়, সেখানে গেলেই কোনো কোর্স করলে কিছু দিনের মধ্যেই কোনো না কোনো একটা জব দিয়ে দেয়। তো অ্যাডোলেন্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও থাকছে। এবার হচ্ছে ইনস্টেলিং মোরাল অ্যান্ড এথিক্যাল ভ্যালু, নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলে। বলছে টিচার মাস্ট কনসিস্টেন্টলি প্রমোট অনেস্টি, এমপ্যাথি, ফেয়ারনেস অ্যান্ড রেসপেক্ট ফর আদার। দেখো একই কথা কিন্তু বারবার আসতেছে, জিনিসগুলো একই কিন্তু টার্মগুলো ঘুরিয়ে দিচ্ছে। বলছে সত্যতা, অনেস্টি থাকতে হবে, সহানুভূতি দিতে হবে, ন্যায্যতা থাকতে হবে, অন্যের প্রতি শ্রদ্ধা দিতে হবে। এগুলো প্রচার করতে হবে কাদের ক্ষেত্রে, এই 12 থেকে 19 বছর অর্থাৎ অ্যাডোলেন্সের ক্ষেত্রে। তো আমি আর এটা দেখছি না। তারপরে দেখো মোরাল, সোশ্যাল, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ অ্যাডোলেন্স লার্নার। তো এই মোরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি হয়, জাজিং আদার্স কুইকলি, খুব তাড়াতাড়ি অন্যদের দ্রুত বিচার করার প্রবণতা দেখা যায়। 12 থেকে 19 বছরের ছেলে মেয়েগুলো অন্যদেরকে তাড়াতাড়ি কি করে জাজ করে নেয়, যে ও ভালো, ও ও খারাপ, ব্যাড, ও ভালো, গুড, ও ইন্টেলিজেন্ট, এরকম খুব তাড়াতাড়ি কি করে জাজ করে নেয়। তবে অ্যাকনোলেজিং ওয়ান্স ওন ফল্ট স্লোলি, নিজের ভুল স্বীকার করতে সময় নেয় এবং ধীর গতিতে স্বীকার করি। মানে নিজে যদি কিছু ভুল করি সেই ভুলটা মানবে না। তোমরা হয়তো বাইরে দেখবে স্কুলে ছেলে মেয়েগুলো কোনো ভুল করলে ভুলটা মানে না। তার সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী হয়, ইন্টারপার্সোনাল স্কিল আর ডেভেলপমেন্ট, নিজের যে পারস্পরিক ক্ষমতা রয়েছে সেই পারস্পরিক সম্পর্কের ক্ষমতাকে বৃদ্ধি করে। সেকিং অ্যাপ্রুভেল অফ পিটস, মানে সহযোগিতার সাথে কী করে কথাবার্তা বলার মাধ্যমে বা অনুমোদনের মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করে। এক্সপেরিমেন্টিং উইথ ওয়েজ অফ বিইং পার্ট অফ সোশ্যাল গ্রুপ, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর অংশ হওয়ার পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। তারপরে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়, এটা বলার আর কিচ্ছু নেই, তোমরা কিন্তু দেখে নিও, এটা খুব সোজা।
হ্যাঁ, এইবার হচ্ছে ইম্পর্টেন্ট এটা, টাইপ অফ ডিসএবিলিটিস। ডিসএবিলিটিস মানে প্রতিবন্ধকতা, যারা হ্যান্ডিক্যাপ হয়, আমরা এইচপি বলি, পিএইচ সরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলি পিএইচ। তো এই যে পিএইচ রয়েছে, এটা পুরোপুরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আমরা বলতে পারি না, তবে ডিসএবিলিটিস বলা যায়। ডিসএবিলিটিস কথাটা যদিও পিএইচ এর সাথে যায়, কিন্তু আমরা সেটা বলবো না, আমরা বলবো টাইপ অফ ডিসএবিলিটিস। এই টাইপ অফ ডিসএবিলিটিস থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখো প্রথম পয়েন্টে রয়েছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, অর্থাৎ এর শর্ট ফর্ম হচ্ছে এপিডি, অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। অডিটরি মানে কি? এই অডিটরি কথাটা শুনে মনে হচ্ছে না অডিওর কথা বলছে? অডিও আমরা কি করি? শুনি। অডিও মানে সাউন্ড, এই সাউন্ডটা আমরা কি করি? শুনি। তাহলে বলছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার ইজ এ ওয়্যার পারসন ইজ ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ডিং সাউন্ড, মানে শুনতে যার অসুবিধা হয়, ইনক্লুডিং স্পোকেন ওয়ার্ডস। কেউ যদি মুখে কিছু কথা বলে, যে মুখ থেকে যে সাউন্ডটা বের হয় বা কোনো স্পিকার চলে সেই সাউন্ডটা বের হয়, সেটা বুঝতে অসুবিধা হয়। দেখো ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ডিং সাউন্ড, সেটা হচ্ছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, এপিডি। এই এপিডি হচ্ছে তোমার অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার। অনেক সময় ফুল ফর্ম দিয়ে কোশ্চেন আসে, তো তোমরা বুঝে নিও যে ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং সাউন্ড, মানে সাউন্ড শুনতে প্রবলেম হয়। এই একটাই কথা মনে রাখবে, অডিটরি মানে সাউন্ড শুনতে প্রবলেম। তারপরে রয়েছে 2 নম্বর পয়েন্টে ডিসক্যালকুলিয়া। দেখো ক্যালকুলিয়া, ক্যালকুলিয়া মানে ক্যালকুলেটরের কথা বলেছে। ক্যালকুলেট মানে কি করছি আমরা? নাম্বারগুলো যোগ করছি না, 2 যোগ 2 ইজিক্যাল টু 4, 7 যোগ 5 ইজিক্যাল টু 12। তো এই যে নাম্বারগুলো ক্যালকুলেট করছি, তাহলে নাম্বারের ক্ষেত্রে বা ম্যাথামেটিক্স, এগুলো তো ম্যাথ, এক্ষেত্রে যাদের প্রবলেম হয় তাদের বলে ডিসক্যালকুলিয়া। তাদের কি বলে? তাদের ডিসক্যালকুলিয়া বলে। দেখো ডিসক্যালকুলিয়া ইজ এ লার্নিং ডিসঅর্ডার দ্যাট এফেক্টস a person ability to understand number based information and mathematics। যাদের নাম্বার বুঝতে অসুবিধা হয়, নাম্বার বেস ইনফরমেশন অ্যান্ড ম্যাথামেটিক্স বুঝতে অসুবিধা হয়, তাদের বলে ডিসক্যালকুলিয়া। ক্যালকুলিয়া মানে ক্যালকুলেটের কথা ভেবে নিবে। ক্যালকুলেটে আমরা কি করি? যোগ করি, অর্থাৎ নাম্বারকে যোগ করি, দুটো নাম্বার, এই 2 একটা নাম্বার, এই 2 একটা নাম্বার, তো 4ও একটা নাম্বার, এক্ষেত্রে প্রবলেম হয়। এবং ম্যাথামেটিক্স, এটা তো একটা ম্যাথ, এই ম্যাথকে বুঝতেও প্রবলেম হয়। তারপরে বলছে ডিসগ্রাফিয়া। গ্রাফিয়া, এই গ্রাফি, গ্রাফি মানে কি? গ্রাফ, কারো আমরা বায়োগ্রাফ লিখি না, বায়োগ্রাফ। এই বায়োগ্রাফ লিখতে গেলে কি করতে হবে? লিখতে হবে, আমাদের রাইটিং করতে হবে। তাহলে গ্রাফিয়া, গ্রাফিয়া, বায়োগ্রাফিয়া তোমরা এইভাবে মনে রাখবে যে ডিসগ্রাফিয়া মানে বায়োগ্রাফিয়ার কথা বলেছে। তো বায়োগ্রাফিতে আমরা কি করি? কারো কিছু নিয়ে জীবনী নিয়ে লেখার চেষ্টা করি। তো দেখো ডিসগ্রাফিয়া ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারিস্টিক বাই রাইটিং ডিসএবিলিটিস, যাদের লিখতে ভুল হয়, কজিং দ্য রাইটিং, দেখো রাইটিং টু ডিস্টরেট অর ইনকারেক্ট, যাদের লেখাটা খুব খারাপ, ডিস্টরেট ধ্বংস বা মানে খুব ভুল থাকে, এবং ইনকারেক্ট থাকে ভুল, লেখার ক্ষমতার দুর্বল হয়ে যাওয়া। মানে গ্রাফিয়া মানে কি? লেখা। আমি যেগুলো কিন্তু হেডিং দিয়ে দিচ্ছি বা তোমাদের আমি রিটেন এই যে ব্ল্যাক কালারে দিয়েছি, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। তো এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে রিটেন ডিসএবিলিটিস কি, অর্থাৎ ডিসগ্রাফিয়াকে বলা হয় রিটেন ডিসএবিলিটিস। ডিসগ্রাফিয়া ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারিস্টিক বাই রাইটিং disabilities causing the writing to be disorder or incorrect। তো ডিসগ্রাফিয়া একটি কি হচ্ছে? সেটা হচ্ছে লেখার ক্ষেত্রে প্রবলেম। তারপর হচ্ছে ডাইলেক্সিয়া। লেক্সিয়া মানে হচ্ছে পাঠের ক্ষেত্রে, পাঠ যখন কিছু পড়তে অসুবিধা হয়। দেখো শুরু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটা জিনিস তোমাদের একবার দুবার পড়লেই হয়ে যাবে। যে যখনই বলছে যে অডিটরির কথা, অডিটের কথা, অডিট মানে তোমার কি? সাউন্ডের প্রবলেমের কথা বোঝাচ্ছে, সাউন্ডের প্রবলেমের কথা বোঝাচ্ছে। ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়ার ক্ষেত্রে তোমার কিসের প্রবলেমের কথা বলেছে? ক্যালকুলেটের কথা বলছে যেহেতু, তাহলে নাম্বার বেসড ইনফরমেশন অ্যান্ড ম্যাথামেটিক্সের ক্ষেত্রে।
তারপর হচ্ছে ডিসগ্রাফিয়া, গ্রাফিয়া মানে বায়োগ্রাফিয়া, বায়োগ্রাফি আমরা কি করি লিখি, তো লেখার ক্ষেত্রে যার প্রবলেম আছে বা সে ইনকারেক্ট লেখে। তারপর হচ্ছে ডাইলেক্সিয়া, ডাইলেক্সিয়া হচ্ছেন পাঠের ক্ষেত্রে, ডাইলেক্সিয়া ইজ এ লার্নিং ডিসঅর্ডার ইনভলভিং ডিফিকাল্ট টু রিডিং, যার পড়তে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে ডাইলেক্সিয়া। তারপরে দেখো ADHD, অ্যাটেনশন ডিফেক্টিভ হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, মানে এক্ষেত্রে কি হচ্ছে যে অ্যাটেনশন মানে মনোযোগ দিতে পারছে না, সেটাকেই বলা হচ্ছে তোমার অ্যাটেনশন ডিফেক্টিভ হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটার ফুল ফর্ম একবার পরীক্ষায় এসেছিল, ADHDর ফুল ফর্ম কি? দেখো অ্যাটেনশন বলছে ADHD ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, ফার্স্ট ডায়াগনোসড ইন চাইল্ডহুড অ্যান্ড অফটেন লিস্টেনিং ইনটু অ্যাডাল্টহুড। বলছে এটা এমন এক ধরনের মানে ডিসঅর্ডার যা সাধারণত শিশুকালে নির্ণয় করা হয় এবং প্রাপ্ত বয়স্ক জীবন পর্যন্ত স্থায়ী হতে পারে। এমন অনেক ছেলে মেয়ে আছে যারা মনোযোগ দিতেই পারে না, একদমই পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ, কোনো কাজের ক্ষেত্রে মনোযোগ বা অন্য কিছু ক্ষেত্রে একদমই মনোযোগ দিতে পারে না। তাহলে এই যে অ্যাটেনশন দিতে পারে না সেটাকেই বলা হচ্ছে অ্যাটেনশন ডিফেক্টিভ হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। Children with ADHD may have trouble paying attention, controlling impulses or being overly active। তাহলে এই যে পেইং অ্যাটেনশন এটার ক্ষেত্রে ট্রাভেল হচ্ছে, ট্রাভেল মানে কি মনোযোগ দিতে পারছে না, কন্ট্রোলিং ইম্পালসিভ, বিইং ওভারলি অ্যাক্টিভ, হয়তো বেশি মনোযোগ দিয়ে দিচ্ছে বা হয়তো কম মনোযোগ দিচ্ছে, অতিরিক্ত সক্রিয় হয়ে যাচ্ছে যে এই জিনিসটা কি ওই জিনিসটা কি, বাট আমি যেটা বুঝাচ্ছি বা কেউ একজন যেটা বুঝাচ্ছে সেটার ক্ষেত্রে মনোযোগ না দিয়ে সে উল্টো একটা জিনিস নিয়ে সক্রিয়তা হয়ে যাচ্ছে। তো এক কথায় এখানে অ্যাটেনশন দিতে পারছে না, ঠিক আছে। তো যাই হোক আজকে এখান থেকে ক্লাসটা থাকুক, আমার খুব ইম্পর্টেন্ট কল আসতেছে, এই ক্লাসটা পরে আমি আরও তোমাদের কন্টিনিউ করে পড়িয়ে দেবো। তো এখানে